নাও ইন দিস টু এক্সট্রিম কেসেস আমরা একের বা সাই আরটির একটা পার্টিকুলার ফর্ম পাচ্ছি, ফাংশনাল ফর্ম। এই ফার্স্ট কেস এবং থার্ড কেসে এখানে কনস্ট্যান্ট ধরে নিলে এখানে ডেল্টা ফাংশন, আর এখানে ডেল্টা ফাংশন ধরে নিলে এটা সাইনোসয়েডাল। এটা একটা ফাংশনাল ফর্ম পাচ্ছি। তো ইন্টারমিডিয়েট যে কেস সেটাই বেশি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং, কারণ এক্সট্রিম কেস ইজ বিট এক্সেপশনাল। সবসময় এক্সট্রিম কেসে তো আর সিস্টেম পড়ে না। তো ইন্টারমিডিয়েট কেসটা একটু আমাদের স্টাডি করা দরকার। এবং ইন্টারমিডিয়েট কেসে আমরা এখানে এটাকে একটা ফাংশনে কাস্ট করতে পারি, এমন একটা ফাংশন যেটা অরিজিনে বা কে নটে ম্যাক্সিমাম দেবে এবং তার দুদিকে ফল করবে। সো দিস ক্যান বি given a Gaussian functional fit, অর্থাৎ গাউসিয়ান ফাংশন মানে হচ্ছে e টু দ্য মাইনাস কে স্কোয়ার্ড বা কে মাইনাস কে নট স্কোয়ার্ড। সেইটা এটাকে বলে গাউসিয়ান ফাংশন ই টু দি পাওয়ার মাইনাস সাম প্যারামিটার আলফা কে মাইনাস কে নট এর হোল স্কোয়ার্ড। এবং এটা দেখো কে ইকুয়াস টু কে নট হলে এটা কে ইকুয়াস টু এ নট ম্যাক্সিমাম ভ্যালু দেবে কে ইকুয়াস টু কে নটে। এবং কে আর কে এর মধ্যে ডিফারেন্স যত বাড়বে, পজিটিভ হোক আর নেগেটিভ হোক, দুদিকে সমানভাবে এটা এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার মাইনাস তার স্কোয়ার্ড। তো সেইভাবে দুদিকে সিমেট্রিক্যালি কমতে থাকবে। সো উই ক্যান গিভ দিস নেচার আ গাউসিয়ান ফিট। এবং এখানে আলফা প্যারামিটারটা দেখো, আলফার ভ্যালু যত বেশি হবে তত এটা র্যাপিডলি ফল করবে, আর আলফা যদি খুব ছোট হয় তাহলে খুব স্লোলি ফল করবে। তাহলে এখানে এই যে ডেল্টা কে যেটা, এটা যত এটা তাড়াতাড়ি ফল করবে তত ডেল্টা কে এটা ছোট হবে। অর্থাৎ আলফা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু, আলফা আর ডেল্টা কে এর মধ্যে একটা ইনভার্স রিলেশন আছে। আলফা যত বাড়বে ডেল্টা কে কমে যাবে। তো এটা আমি দেখিয়েছি যে আলফা যদি ধরো একটু বেশি নিই, ধরো আলফাটাকে 2 আলফা করে দিলাম, তাহলে এটা খুব ন্যারো হয়ে যাবে, কারণ এইগুলো খুব শার্পলি দুদিকে ফল করবে, অ্যান্ড ডেল্টা কে উইল বি মাচ স্মলার। তাহলে এখানে একটা প্যারামিটার আলফা দিয়ে আমি ডেল্টা কে এর অ্যামাউন্টকে ছোটো বড়ো করতে পারি। আর যদি আলফাটা ধরো আলফা বাই 2 করে দিই, কমিয়ে দিই, তাহলে এটা ডিস্ট্রিবিউশনটা ওয়াইডার হবে। এবং এই ডেল্টা কে এর একটা মেজার তুমি ক্যালকুলেট করতে পারো, সেটা হচ্ছে ধরো দুদিকে 1/, ম্যাক্সিমাম যা আছে তার 1/e টাইমস কমে যাচ্ছে যে দুটো পয়েন্টে, সেই দুটো পয়েন্টের ডিফারেন্সকে ডেল্টা কে যদি ধরা হয়, তাহলে আই লেফট দিস ফর ইউর হোমওয়ার্ক, যেটা দেখাবে যে এটা হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্স এ কে ইকুয়ালস টু এ নট ই টু দি পাওয়ার মাইনাস আলফা কে মাইনাস কে নট হোল স্কোয়ার। তো কে ইকুয়ালস টু কে নট হলে এটা 1, এটা এ নট হলো। এবারে কে এর কোন ভ্যালুর জন্য এটা এ নট বাই ই হবে, অর্থাৎ 1/e টাইমস ম্যাক্সিমামের থেকে কম হয়ে যাবে। দুদিকেই দুটো ভ্যালু পাবে যেহেতু এটা কোয়াড্রেটিক, এবং সেখান থেকে দেখবে সেই দুটো ভ্যালু ডিফারেন্স থেকে পাবে ডেল্টা কে ইকুয়ালস টু 2/√ওভার আলফা। এটা তোমরা প্রবলেম হিসেবে এটাকে ধরো অ্যান্ড প্রুভ ইট যে ডেল্টা কে এর ভ্যালুটা, যদি আমি ডেল্টা কে এইভাবে মেজার করি যে 1/e টাইমস কমে যাচ্ছে কোথায়। এখন এটা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এটাকে ডিফাইন করতে পারে। কেউ ভাবতে পারে যেটা 10% যেখানে কমে যাচ্ছে দুদিকে সেই দুটো ডিফারেন্স, কেউ ভাবতে পারে 50% যেখানে কমে গেল সেখানে, অ্যান্ড সো অন। তো কাজে এটা একটা মানে ডেফিনিটলি বলা যাবে না ডেল্টা কে ইকুয়ালস টু কত, কিন্তু যদি একটা যেহেতু এখানে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, এখানে নর্মালি যেটা করা হয় 1/e টাইমস কত দূরে গিয়ে হলো সেইটা ডিফারেন্সটাকে ডেল্টা কে হিসাবে ধরা হয়। সো ইউ মাস্ট চেক দিস। এবং এখান থেকে বুঝতে পারছো যে আলফা যত বড় হবে ডেল্টা কে কমে যাবে, অ্যান্ড ভাইসি ভার্সা। নাও টু মেক দ্য লাইফ সিম্পল অ্যান্ড আওয়ার ক্যালকুলেশনস, সেটাকে একটু সিম্পল করার জন্য we take here k naught equals to 0, অর্থাৎ 0 মোমেন্টামের অ্যারাউন্ডে আমি একটা ডিস্ট্রিবিউশন দিচ্ছি। যে কোনো মোমেন্টামের অ্যারাউন্ডে ডিস্ট্রিবিউশন ধরা যায়। সো দিস ইজ ম্যাটার অফ, মানে এখানে কোনো লস অফ জেনারেলিটি অ্যাজ সাচ হচ্ছে না, কিন্তু ক্যালকুলেশনে একটু সিম্পলিসিটি আসছে, সেই জন্য আমরা এটা অ্যাডপ্ট ধরলাম যে কে নটটাকে 0 ধরলাম। এবং তা যদি হয় তাহলে এই কেটা দেখো একটু সিম্পলিফাইড ফর্ম এলো মাইনাস আলফা কে স্কোয়ার। অ্যান্ড তাহলে ওয়েব প্যাকেট যেটা আমরা পাবো এই মোমেন্টাম ডিস্ট্রিবিউশনের জন্য সেটা এইভাবে লেখা যায়। এবং ওমেগাটাকে এখানে রিপ্লেস করে দেওয়া হচ্ছে h ক্রস কে নট স্কোয়ার্ড বাই 2m। তাহলে এখানে ওভারঅল যে এক্সপ্রেশনটা পাওয়া গেল সেটা হচ্ছে কে স্কোয়ার্ড, এখানে একটা কে স্কোয়ার্ড আছে, এখানে একটা কে স্কোয়ার্ড আছে, দুটোর কোএফিসিয়েন্টকে কমন নিলে এইটা হলো, অ্যান্ড দেয়ার উইল বি এন ই টু দি পাওয়ার ikx dk। সো দেন এটাকে আমি আরেকটু কনসাইজ করে এই পুরো জিনিসটাকে ব্র্যাকেটের মধ্যে যেটা, সেটাকে আলফা 1 ধরলাম, কে স্কোয়ার্ডের যে কোএফিসিয়েন্ট, তাহলে এটা দাঁড়ালো এই নিচে যে একদম এক্সপ্রেশনটা ই টু দি পাওয়ার মাইনাস আলফা 1 কে স্কোয়ার্ড প্লাস ikx।
তাহলে এবার যেটা করা যেতে পারে যে এই এক্সপোনেন্ট ইন্টিগ্রালের মধ্যে ই টু দি পাওয়ারের যেটা আছে ই এর মাথায় যেটা আছে সেইটাকে যদি একটু লিটল অ্যালজেব্রা করা হয় দেন ইট উইল কাম আউট অ্যাজ, দেখো এখানে মাইনাস আলফা ওয়ান কমন নেওয়া হলো, নিয়ে আলটিমেটলি এরকম একটা ফর্মে নিয়ে আসা যেতে পারে। এবং এরকম একটা ফর্মে এলে আই ক্যান রাইট ইট অ্যাজ মাইনাস আলফা ওয়ান কে নট কে প্রাইম স্কোয়ার্ড মাইনাস এক্স স্কোয়ার্ড বাই 4 আলফা ওয়ান, এইভাবে লেখা যেতে পারে, ওয়্যার কে প্রাইম ইজ কে মাইনাস আই এক্স বাই 2 আলফা ওয়ান। তো এখানে এই ভেরিয়েবলটা যদি শিফট করি তাহলে ডিকে আর ডিকে প্রাইম একই থাকবে, কারণ এক্স এর উপরে ইন্টিগ্রেশন হচ্ছে না, তো এই পার্টটা বাইরে থাকবে আর কি। অ্যান্ড সিমিলারলি এই পার্টটা যে এক্সপোনেন্টের প্রথম পার্টটা শুধু ইন্টিগ্রেশনের মধ্যে থাকবে, দ্বিতীয় পার্টটা এক্স স্কোয়ার বাই 4 আলফা ওয়ান, এই পার্টটা ইন্টিগ্রালের বাইরে থাকবে। এই পুরোটা কিন্তু ই টু দি পাওয়ারে আছে, এটা মাথায় রাখবে। তাহলে এই ভেরিয়েবল চেঞ্জটা যদি করো, এটা তোমরা কিন্তু হাতে কলমে করবে। আচ্ছা, তাহলে যদি করা যায় তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4 আলফা ওয়ান, এটা ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে, অ্যান্ড দ্য রেস্ট উইল বি ই টু দি পাওয়ার মাইনাস আলফা ওয়ান কে প্রাইম স্কোয়ার ডি কে প্রাইম। এবং এই ইন্টিগ্রালটার একটা ডেফিনিট ভ্যালু আছে, এটা হয়তো তোমরা করেওছো, জানো গামা ফাংশন দিয়ে করা যায়, রুট ওভার পাই বাই রুট আন্ডার পাই বাই আলফা ওয়ান, এটা হচ্ছে ইন্টিগ্রালটার ভ্যালু। সো এবং আলফা ওয়ানটা দেখো টি এর উপরে ডিপেন্ডেন্ট, সেই জন্য আমি এখানে এ নটের সাথে এইখানে যা আছে সব মিলিয়ে একটা এ ওয়ান টি হিসেবে লিখলাম, আর বাদ বাকি যেটা পড়ে রইল ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4 আলফা ওয়ান। আচ্ছা, এখানে আমরা সিম্পলিসিটির জন্য কে নটটাকে জিরো ধরেছিলাম, কিন্তু কে নটটা যদি নন জিরো ধরা হতো তাহলেও অ্যাকচুয়ালি যেটা হতো সেটা হচ্ছে সাই আর টি, এটাকে দেখানো যায় যে ফর কে নট নট ইকুয়ালস টু জিরো it will be another constant a3. Constant means for a particular time constant. E to the power minus beta x minus vg t এর whole squared, where beta হচ্ছে এটা and vg is the group velocity which is calculated at k equals to k naught. এইটাও তোমাদের বাড়িতে হোমওয়ার্ক দিলাম যে যদি কে নট নট ইকুয়ালস টু জিরো হয় তার জন্য ক্যালকুলেশনটা কেমন হবে সেইটা একটু তোমরা নিজেরা করবে, একটু বড় হবে বাট দ্য মেথড উইল বি সেম। অর্থাৎ আমি আগে যেটা দেখালাম আগের স্লাইডে, এক্সপোনেন্ট, এখানে এক্সপোনেন্ট ওই কে মাইনাস কে নট স্কোয়ার যদি থাকে, এক্সপোনেন্টে যা আছে সমস্ত যদি ভেঙে আলটিমেটলি কে মাইনাস সামথিংয়ের হোল স্কোয়ার এটা করে বাদ বাকিটাকে কে ইন্ডিপেন্ডেন্ট করে আলাদা করে দেওয়া যায়, তাহলে ওই ইন্টিগ্রালটা একই রকমভাবে করা যাবে। সো খুব একটা আলাদা কিছু না, একটু বড় হবে জাস্ট, যেহেতু কে নটটা নট ইকুয়ালস টু জিরো। এবং আলটিমেটলি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস বিটা এক্স মাইনাস ভিজিটি এর হোল স্কোয়ার। এবং এটা খুব ভালো, মানে একটা বেশ ফ্যাসিনেটিং রেজাল্ট, বিকজ ইট শোজ যে গ্রুপ ভেলোসিটি যেটা, মানে গ্রুপ ওয়েভ যেটা, সেটা ভিজি গ্রুপ ভেলোসিটিতে মুভ করবে। দ্য পিক অফ দ্য গ্রুপ, যেটা দেখো পিকের ডেফিনেশনটা এখানে কি, ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ারে যা আছে সেটা যখন জিরো, সেটাই হচ্ছে গ্রুপের পিক, কারণ ওখানে ম্যাক্সিমাম ভ্যালু আছে, তো সেটা এক্স ইকুয়ালস টু ভিজিটি। তো এবারে টাইম ধরো যখন জিরো তখন এক্স ইকুয়ালস টু জিরোতে পিকটা আছে, এবার টাইম যখন বাড়বে তখন এক্সটা ভিজি ডিস্টেন্স দূরে, অর্থাৎ টিটা যদি 1 হয় তখন এক্সটা ভিজি ডিস্টেন্স দূরে গিয়ে পিক নেবে, অর্থাৎ পিকটা তাহলে ভিজি ভেলোসিটিতে মুভ করে যাচ্ছে। সো দিস ইজ আ ভেরি গুড, গুড লুকিং রেজাল্ট যে গ্রুপ ওয়েভটা ভিজি ভেলোসিটিতে ট্রাভেল করে যাচ্ছে, এটা দেখানো গেল। ওয়ার ভিজি ইজ the value of d omega dk calculated at k equals to k naught, which is h cross k naught by m. ওকে, তাহলে মোড সাই স্কোয়ার যেটা, সেটা তাহলে জাস্ট এটার মোড স্কোয়ার যদি করো সাই 3, তাহলে ই টু দি পাওয়ারে একটা 2 ফ্যাক্টর আসবে, যেহেতু এটা এক্সপোনেন্ট অফ ই, তাহলে স্কোয়ার করা মানে পাওয়ারে 2 গুণ হয়ে যাবে। তাহলে যদি সাই বা সাই স্কোয়ার যাই প্লট করো না কেন, সেটা একটা ফাইনাইট একটা লোকালাইজড একটা বিহেভিয়ার দেবে, এবং এটা একটা গাউসিয়ান ফাংশন হবে, কারণ তুমি সাই আর টি যদি দেখো এটা হচ্ছে একটা গাউসিয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4 আলফা ওয়ান, এবং কে নটটা যদি নট ইকুয়ালস টু জিরো হয় তাহলে এটা একটা গাউসিয়ান উইথ দ্য পিক মুভিং ইন টাইম উইথ দ্য ভেলোসিটি ভিজি। এবং তাহলে যে কোনো একটা মুহূর্তে আমি ওয়েভ প্যাকেটটাকে যদি প্লট করি সেটার একটা গাউসিয়ান প্রোফাইল দেবে। সো কে স্পেসে যদি গাউসিয়ান একটা ডিস্ট্রিবিউশন ধরি তাহলে এক্স স্পেসেও একটা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন পাওয়া যাচ্ছে। অর্থাৎ কেতে যদি একটা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন থাকে তাহলে ওয়েভ ফাংশনটাও গাউসিয়ান হবে, এবং এখানে এই ওয়েভ ফাংশনটার উইল বি গভর্ন বাই দিস বিটা ফ্যাক্টর। ঠিক যেমন এখানে কে স্পেসে উইথ কত হবে, দ্যাট ইজ গভর্ন বাই দিস আলফা কোএফিসিয়েন্ট অফ দ্য স্কোয়ার্ড, এখানেও ঠিক স্কোয়ার্ডের কোএফিসিয়েন্ট দেখো বিটা,
for k not equals to 0. So beta will decide what should be the width of this wave function in x space. এবং ঠিক যেমন ডেল্টা কেটা দেখো 2/√α ছিল, তাহলে এই ক্ষেত্রেও ডেল্টা এক্সটা হয়ে যাবে 2/√β ফর দিস সাই। ডেল্টা এক্স উইল বি 2/√β। এবং বিটাটা দেখো টাইম ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, এবং যদি খেয়াল করে দেখো টাইম যত বাড়বে বিটার ভ্যালুটা তত কমবে, এবং বিটার ভ্যালু ক্রমশ কমলে, বিটার ভ্যালু যত কমবে তত ওয়েভ ফাংশনটা ওয়াইড চওড়া হয়ে যাবে। তো দ্য ওয়েভ প্যাকেট উইল ডিস্টর্ট ইন টাইম। এবং তাহলে ইনিশিয়ালি যা ছিল ধরো ওয়েভ প্যাকেটটা, টাইমের সাথে সাথে এটা ধীরে ধীরে ওয়েভ প্যাকেটটা চওড়া হতে থাকবে। এবং এখানে একটা আরেকটা জিনিস ইউ মাস্ট নোট, যেখানে আমি যখন চওড়া করলাম টাইমের সাথে সাথে হাইটটাকে কিন্তু আমি কমিয়েছি। ইফ ইউ সি এগেইন দিস ট্রানজিশন, বিভিন্ন টাইমে আমি ওয়েভ প্যাকেটটা দেখছি হাইটটা কমে যাচ্ছে, অর্থাৎ এখানে যেহেতু এইটার মড স্কোয়ারটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, টোটাল প্রবাবিলিটি সেটা যেহেতু কনজার্ভড অ্যাজ লং অ্যাজ দ্য পার্টিকেল ইজ নন ভ্যানিশিং। স্টেবল পার্টিকেল নিয়ে আলোচনা করছি আমরা, যদি ডিকাইং পার্টিকেল হয় তার ক্ষেত্রে টোটাল প্রবাবিলিটি উইল নট বি কনজার্ভড। তো সেক্ষেত্রে স্টেবল পার্টিকেলের ক্ষেত্রে প্রবাবিলিটি যদি কনজার্ভড হয়, তাহলে ওয়েভ ফাংশনটা যদি ওয়াইড হয়ে যায় তাহলে তার হাইটটা কমতে হবে, সো দ্যাট দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ রিমেন্স প্রিজার্ভড। সেই জন্যই টাইমের সাথে সাথে উইডথটা চেঞ্জ করে যাচ্ছে, তার মানে হচ্ছে তার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা আরও ওয়াইড হয়ে যাচ্ছে, তার জন্য তার হাইটটা কমে আসতে হবে, কারণ টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভ সেটাকে প্রিজার্ভ রাখতে হবে। আর এই ক্যালকুলেশনটার আরেকটা ইম্পর্টেন্ট কনসিকুয়েন্স হচ্ছে যে একটা সার্টেন টাইম টি পার্টিকেলের যে লোকালাইজেশন, সেটা টাইমের সাথে সাথে সেই লোকালাইজেশনটা বাড়তে থাকবে। অর্থাৎ ইনিশিয়ালি পার্টিকেলকে যে রিজিয়নের মধ্যে পাওয়ার সম্ভাবনা ছিল, টাইম যত এগোবে অ্যাজ আ পার্টিকেল ইজ মুভিং, তাহলে টাইমের সাথে সাথে তার আনসার্টেনটি ইন পজিশন will increase. Okay. Now here we treat the uncertainty in a slightly quantitative manner. যে ধরো একটা যে কোনো পার্টিকুলার টাইম, সেখানে আমরা দেখছি যে ডেল্টা এক্স কত এবং তার করেসপন্ডিং ডেল্টা কে কত হচ্ছে, এটা যদি দেখি। সো এগেন টু মেক লাইফ সিম্পল উই সেট টি ইকুয়ালস টু 0। আমি যে কোনো সময়কে আমার ইনিশিয়াল টাইম হিসাবে ধরতে পারি এবং তারপরে কি হচ্ছে সেটা স্টাডি করতে পারি। সো for the sake of simplicity and without any loss of much generality, we can take any time to be equals to 0. যে কোনো একটা টাইম স্ট্যাম্পকে আমি 0 থেকে শুরু করতে পারি। তো তাহলে যে কোনো একটা টাইম আমি যদি ধরি যে ইনিশিয়াল টাইম আমার, তাহলে এখানে দেখো বিটাটা ইজ 1/4 আলফা। সো হিয়ার কামস দ্য কমপ্লিমেন্টারিটি। বিটা এবং আলফা এই দুটো হচ্ছে এক্স স্পেস আর কে স্পেসে আনসার্টেনটি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে পারো কত হয়, সেটা একটা মেজার। 1/√of বিটা আর 1/√of আলফা। হ্যাঁ, এটা হচ্ছে ডেল্টা এক্স আর এটা হচ্ছে ডেল্টা কে। এবং টি ইকুয়ালস টু 0তে দেখো মানে ইনিশিয়াল টাইমে আমি দেখছি যখন বিটা ইজ 1/4 আলফা। সো দেয়ার ইজ আ কমপ্লিমেন্টারিটি। এবং এইটাই যদি আমি স্কোয়ার রুট করি বা এখানে ডেল্টা এক্স আর ডেল্টা কে মাল্টিপ্লাই করলে দিস উইল বি 4/√of আলফা বিটা, এবং সেটা এখান থেকে দেখো ইকুয়ালস টু 8 হচ্ছে। বাট this is a number which may vary according to the definition of this width. যেমনটা আগেই বললাম যে 1/e টাইমস কমলে তার জন্য একরকম ক্যালকুলেশন, কেউ যদি ভাবে যে 20% কমলো কোথায়, সেইটা দুদিকে সেই পয়েন্ট দুটো ডিফারেন্স হচ্ছে ডেল্টাকে, সেইভাবে যদি ডিফাইন করা হয় এখানে 8-এর জায়গায় হয়তো আর একটু বেশি আসবে বা কম আসবে। সো দ্য এক্স্যাক্ট নাম্বার হিয়ার ডাজন্ট ম্যাটার মাচ। দ্য থিং ইজ দ্যাট এখানে এই ডেল্টা এক্স ইন্টু ডেল্টা কে, এইটা এই প্রোডাক্টটা ইজ অফ দ্য অর্ডার অফ 1 to 10 to 20 সে একটা নাম্বার মানে কাউন্টেবল একটা নাম্বার হবে of the order of 1. That is the more important thing we should extract from this result, that delta x and delta k, অর্থাৎ product of uncertainties of x and k are of the order of 1. এবং এটাও আবার বলছি যেটা কিন্তু ক্লাসিক্যাল ওয়েভ থিওরির রেজাল্ট। ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কে স্পেস আর এক্স স্পেসের মধ্যে এই কমপ্লিমেন্টারিটি রিলেশনটা আগে থেকেই জানা ছিল, বাট দ্য মোমেন্ট উই equate this k to the momentum of the particle, it becomes again the complementarity between position and momentum of a particle. Delta x and delta p is of the order of, এখানে ইকুয়েশনটাকে যদি আমি h cross দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে h cross delta k টা হয়ে যাবে delta p. So delta x into delta p is of the order of h cross. This is the most important thing, most important truth that is revealed in quantum mechanics, যে
কোনো ডাইনামিক্যাল ভেরিয়েবলকেই যে কোনো মোমেন্টে আরবিট্রারিলি প্রিসাইজলি পাওয়া সম্ভব নাও হতে পারে। অর্থাৎ পজিশন মোমেন্টাম যেগুলো ক্লাসিক্যাল মেকানিক্সে একদম পারফেক্টলি ডিটারমাইন্ড, পারফেক্টলি প্রিসাইজ বলে ধরা হতো, দ্যাট ইজ নট ট্রু, অ্যান্ড দ্যাট ইজ সিরিয়াস ট্রুথ দ্যাট হ্যাজ বিন আনফোল্ডেড ইন দিস পার্ট অফ কোয়ান্টাম মেকানিক্স। ওকে, তো এখান থেকেই আনসার্টেনটি প্রিন্সিপালটা এলো, এবং অ্যাকচুয়ালি as I said, this number, the product between product of delta x and delta k, এটা এক্স্যাক্ট কত নাম্বার দ্যাট ডাজন্ট ম্যাটার। যদিও পরে একটা স্ট্যান্ডার্ডাইজড ক্যালকুলেশন ইন অপারেটর মেথড অফ কোয়ান্টাম মেকানিক্স, যেখানে একটা স্ট্যান্ডার্ডাইজড ক্যালকুলেশন অ্যাডপ্ট করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কীভাবে বার করা হয় তার একটা ফর্মুলেশন করে আলটিমেটলি এই যে আনসার্টেনটি প্রিন্সিপাল সেটার একটা অ্যাবসলিউট ফর্ম নিয়ে আসা হয়, অ্যান্ড সেটাই আমরা আজকের দিনে আনসার্টেনটি প্রিন্সিপাল হিসেবে জানি। বাট দ্যাট ইজ সেটা কোয়ান্টাম মেকানিক্সের ডেভেলপমেন্টের অনেক অনেক পরের কথা, কিন্তু প্রাথমিকভাবে এটা বোঝা গেছিলো যে ডেল্টা এক্স অ্যান্ড ডেল্টা পি এই দুটোর আনসার্টেনটির প্রোডাক্ট কখনো জিরো হবে না। there will be a minimum uncertainty in locating position and momentum of a particle. ওকে, তাহলে এইটা হচ্ছে স্টেটমেন্ট অফ হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। এখানে এটা খুব ভালো করে পড়বে, এখানে কতগুলো পয়েন্ট আছে যেগুলো তোমরা ওভারলুক করে যেতে পারো। It is impossible for a particle to have a precise position and a precise momentum simultaneously along a particular direction. অর্থাৎ যখন আমরা এই কথাটা বলছি পজিশন আর মোমেন্টামে আনসার্টেনটি, এই দুটোর কিন্তু সাইমালটেনিয়াসলি মানে অ্যাট দ্য সেম টাইম ক্যালকুলেট করলে তবেই সেটা আনসার্টেনটি রিলেশনটা ইজ ট্রু। এমন হতে পারে যে কোনো একটা টাইমে মোমেন্টামটা প্রিসাইজ আর অন্য একটা টাইমে পজিশনটা প্রিসাইজ, এমনটা হতে পারে। সেই দুটোর প্রোডাক্ট নিয়ে যদি বলা যায় যে এটা জিরো, তাহলে কিন্তু ওটা ভুল হয়ে গেল। সো ইট মাস্ট বি ক্যালকুলেটেড অ্যাট দ্য সেম টাইম, অ্যান্ড দ্য প্রোডাক্ট অফ সাইমালটেনিয়াস আনসার্টেনটিজ অফ পজিশন অ্যান্ড মোমেন্টাম অ্যালং আ পার্টিকুলার ডিরেকশন হ্যাজ আ মিনিমাম ভ্যালু করেসপন্ডিং টু Planck's constant divided by 4 pi, h cut by 4 pi বলা যেতে পারে, বা Planck's constant, reduced Planck's constant divided by 2 এটা বলা যেতে পারে। So the mathematical form is this: delta x into delta px is greater equals to h cross by 2 at a particular time. এই কথাটা না বললে কিন্তু আনসার্টেনটি প্রিন্সিপালটা বলাই হলো না, ভুল হয়ে গেল। তো এটা ইউ মাস্ট নোট দিস থিং যে আনসার্টেনটি সবসময় একটা পার্টিকুলার টাইমে ক্যালকুলেট করতে হবে, তবেই ওই কমপ্লিমেন্টারি আনসার্টেনটির প্রসঙ্গটা ভ্যালিড হবে। এবং এখানে আরেকটা উল্লেখযোগ্য জিনিস যেটা আছে সেটা দেখো, পজিশন অ্যান্ড মোমেন্টাম অ্যালং আ পার্টিকুলার ডিরেকশন। অর্থাৎ আমি এক্স ডিরেকশনের পজিশনের সাথে ওয়াই ডিরেকশনের মোমেন্টামের যদি কমপ্লিমেন্টারিটি দেখি, সেটা কিন্তু দেখলে ভুল হয়ে যাবে। একটা পার্টিকুলার ডিরেকশনে পজিশন এবং সেই ডিরেকশনের মোমেন্টাম, এই দুটোকে যদি আমি সাইমালটেনিয়াসলি মানে দেখতে চাই, দে ক্যানট হ্যাভ সাইমালটেনিয়াসলি প্রিসাইজ ভ্যালু অফ পজিশন অ্যান্ড মোমেন্টাম। সো আ পার্টিকুলার ডিরেকশন ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট ফ্রেজ টু বি কনসিডার্ড। এবার এরপরে যেটা আরও পরে ডেভেলপ করেছিল যে অ্যাকচুয়ালি পজিশন মোমেন্টাম শুধু নয়, যে কোনো দুটো ক্যানোনিক্যালি কনজুগেট ডাইনামিক্যাল ভেরিয়েবল, সেটা পজিশন মোমেন্টাম হতে পারে বা কোনো একটা পার্টিকুলার রোটেশন, তার জন্য যে অ্যাঙ্গেল এবং তার করেসপন্ডিং যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটার মধ্যেও আনসার্টেনটি রিলেশন থাকবে। তো যে কোনো দুটো ডাইনামিক্যাল ভেরিয়েবল যারা ক্যানোনিক্যালি কনজুগেট, এবং এই ক্যানোনিক্যালি কনজুগেট কথাটা কিন্তু অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স থেকে এসেছে, যেটা তোমরা হয়তো এখনো পড়োনি, বাট ইট ইজ আ পার্ট অফ নিউটনিয়ান মেকানিক্সের পরেও। নিউটনিয়ান মেকানিক্সকে আরও অনেক অ্যাডভান্স লেভেলে ল্যাগ্রাঞ্জ এবং হ্যামিল্টন, জ্যাকোবি এরা অনেক অ্যাডভান্স লেভেলে নিয়ে গিয়েছিল এই ক্লাসিক্যাল মেকানিক্সকে। সেই জন্য ক্লাসিক্যাল মেকানিক্স আর নিউটনিয়ান মেকানিক্স এই দুটোকে একইভাবে ধরা হলেও দুটো কিন্তু একটু আলাদা। নিউটনিয়ান মেকানিক্সকে আরও সুন্দরভাবে, আরও ওয়েল অর্গানাইজড ওয়েতে রিপ্রেজেন্ট করা হয় ইন টার্মস অফ এনার্জিজ, সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান এবং হ্যামিল্টনিয়ান ফর্মালিজমে, এবং ওই জন্যই ওখান থেকে হ্যামিল্টনিয়ানের কথাটা কোয়ান্টাম মেকানিক্স এসে ঢুকেছে, এবং সিমিলারলি ক্যানোনিক্যালি কনজুগেট ভেরিয়েবল কথাটা ওইখান থেকে এসেছে। তো ওইটা যখন পড়বে ইউ উইল আন্ডারস্ট্যান্ড বাট আ ক্যানোনিক্যালি কনজুগেট ভেরিয়েবল মিন। সো এটা হচ্ছে জেনারেল আনসার্টেনটি প্রিন্সিপাল। ইট ইজ ইম্পসিবল ফর আ পার্টিকল টু হ্যাভ প্রিসাইজ ভ্যালু অফ টু ক্যানোনিক্যালি কনজুগেট ডাইনামিক্যাল ভেরিয়েবলস A and B simultaneously, and the product of the simultaneous uncertainties of two canonically conjugate dynamical variables has a minimum value corresponding to Planck's constant divided by 4 pi, or again reduced Planck's constant divided by 2 এটাও বলা যেতে পারে। So this is the general uncertainty principle, এবং এখানেও at a particular time এই কথাটার উপরে কিন্তু জোর দিতে হবে, এটা না লিখলে পরীক্ষাতে 0 পাবে যদি কোয়েশ্চেন আসে। ওকে, সো আই ওয়ান্ট টু হাইলাইট some
basics about uncertainty principle, that it is an intrinsic truth of nature. এই যে আনসার্টেনটি, এটা কিন্তু ইউ মাস্ট নট মেস উইথ দ্য মেজারমেন্ট অফ কোয়ান্টিটিস। যখন আমরা একটা ল্যাবরেটরিতে কিছু মেজার করতে যাই কোনো একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে, সেই মেজারমেন্টে একটা কিন্তু আনসার্টেনটি থাকে, অ্যান্ড দ্যাট ইজ ডিউ টু দ্য ইনস্ট্রুমেন্টস উই ইউজ। সেই ইনস্ট্রুমেন্টের একটা মিনিমাম মেজার, মানে মিনিমাম একটা কাউন্ট থাকে, লিস্ট কাউন্ট বলতে পারো, তার নিচে সেই যন্ত্রটার মাপতে পারে না। তো তার জন্য যে এরারগুলো আসে সেগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল এরার। সেটা কিন্তু এই আনসার্টেনিটিটা কিন্তু এক্সপেরিমেন্টাল এরার না, এটা কোথাও কোথাও কোনো বইয়ে এইভাবে লেখা আছে, বাট দিস ইজ কমপ্লিটলি রং। এক্সপেরিমেন্টাল যে এরার সেটা যন্ত্র থেকে আসে, যন্ত্রের যে লিমিটেশনস সেখান থেকে এক্সপেরিমেন্টাল এরার আসে, এবং তোমরা এটা অনেকটাই বুঝেছো এখন আশা করি যন্ত্রের থেকে যে এরার আসে। সো দিস ইন্ট্রিনজিক আনসার্টেনিটি ইজ ডিফারেন্ট ফ্রম দ্য এক্সপেরিমেন্টাল অর ইনস্ট্রুমেন্টাল এরার্স। অর এক্সটার্নাল পারটারবেশন থাকতে পারে, যেমন ধরো কোনো একটা এক্সপেরিমেন্ট করছো, তার পাশে হাজারো সোর্স অফ ভাইব্রেশনস থাকতে পারে। এই দুটোকে অ্যাভয়েড করা যেতে পারে। ধরো আমি যদি একটা সিস্টেমকে ইন প্রিন্সিপাল কমপ্লিটলি আইসোলেট করে ফেলতে পারি, এক্সটার্নাল ডিস্টারবেন্স যেখানে আসবে না, ইন প্রিন্সিপাল, প্র্যাকটিক্যালি হয়তো সম্ভব না, কিন্তু ইন প্রিন্সিপাল আমি আইসোলেট করার চেষ্টা করলাম, দ্যাট ইজ সেখানে তাহলে আমার এই এক্সটার্নাল পারটারবেশন, তার জন্য সিস্টেমে যে ফ্লাকচুয়েশন, সেটাকে আমি মিনিমাইজ করে জিরোতে নিয়ে যেতে পারি। এবং ইন প্রিন্সিপাল যন্ত্রকে আমি ক্রমশ অ্যাকিউরেট থেকে আরও অ্যাকিউরেট থেকে আরও অ্যাকিউরেট করতে থাকতে পারি, যাতে ইট উইল গো টু আ লিমিট অফ জিরো আনসার্টেনিটি আর জিরো এরার। কিন্তু নেচারের একটা নির্দিষ্ট লিমিট আছে, এইটা আনসার্টেনিটি প্রিন্সিপাল বলছে, যে আমি যদি ইনস্ট্রুমেন্টটাকে জিরো লিমিটে নিয়ে চলে যাই, তাহলে কিন্তু প্রিসাইজ মেজারমেন্টটা পাবো না, কারণ একটা সময় গিয়ে নেচার নিজেই বলবে যে এখানে কোনো ডেফিনিট মোমেন্টাম বা পজিশন নেই। যেখানে ডিফাইনেবল পজিশনই নেই, যেখানে ডিফাইনেবল মোমেন্টামই নেই, সেটা তো মেজার করার প্রশ্নই আসে না। কাজেই এই যে আনসার্টেনিটি, এটা কিন্তু ইন্ট্রিনজিক ইন নেচার। পার্টিকেলের মোমেন্টাম প্রিসাইসলি নেই, এমন নয় যে আছে আমরা মাপতে পারছি না, দ্যাট ইজ নট ট্রু। কোয়ান্টাম মেকানিক্স বলছে যে ওর নির্দিষ্ট মোমেন্টামই নেই, অনেকগুলো মোমেন্টাম স্টেটে আছে, বা অনেকগুলো পজিশন স্টেটে আছে, সুপারপোজড হয়ে আছে। তো দিস ইজ আ কোয়াইট জেনারিক অ্যান্ড রিমার্কেবলি নিউ ফিচার ইন কোয়ান্টাম মেকানিক্স, যেটার কোনো ক্লাসিক্যাল অ্যানালগ ছিল না। অ্যান্ড দ্য থিং ইজ দ্যাট, যে ক্লাসিক্যালি আমরা যে অবজেক্টগুলো দেখি, আমাদের এক্সপিরিয়েন্স যে সমস্ত অবজেক্টগুলোকে নিয়ে, সেইখানে এই আনসার্টেনিটিগুলো চোখে পড়ে না। তার কারণ the actual uncertainty, the actual intrinsic uncertainty যেটার কথা বলছি, that is of the order of h cross, অর্থাৎ 10 to the power minus 34. This is such a small number, পয়েন্টের পর 33টা জিরো বসানোর পর এক বসালে যে কোয়ান্টিটিটা হয় ইন এসআই ইউনিট, দিস ইজ সাচ এ স্মল কোয়ান্টিটি। ইনফ্যাক্ট তোমরা যদি ভবিষ্যতে কখনো কম্পিউটার প্রোগ্রামিং করো, সেখানে দেখবে 10 to the power minus 15, 10 to the power minus 20, এই নাম্বারগুলোকেই জিরো ধরে নেওয়া হয়। অ্যান্ড দিস ইজ 10 to the power minus 34, মানে ইট ইজ আনইম্যাজিনেবলি স্মল নাম্বার। এবং যার জন্য ওই আনসার্টেনিটি সাবঅ্যাটমিক লেভেলে যেটা আসতে পারে, সেটা ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে সেটা দেখা প্রায় অসম্ভব। তো এটা একটা জাস্ট একটা কম্প্যারিজন করেছি এখানে। ইট মে হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড why we don't encounter any kind of uncertainties, quantum uncertainties in the world we live. ধরো এখানে একটা ম্যাক্রোস্কোপিক বডি, এটা সার্কুলার বডি। তো ম্যাক্রোস্কোপিক বডির ক্ষেত্রে অ্যাকচুয়ালি তার করেসপন্ডিং যে ম্যাটার ওয়েভ, সেটা এতটাই লোকালাইজড হয় যে সেটাকে আর তার ওয়েভ যে আসপেক্ট, সেটা বোঝা সম্ভব হয় না। দিস ইজ সাচ এ ন্যারো ওয়েভ ফাংশন করেসপন্ডিং টু দ্য ম্যাক্রো পার্টিকেল। এবার বলবে যে কেন, কি করে বুঝলেন যে এটা ম্যাক্রোস্কোপিক হলে ওয়েভ করেসপন্ডিং ওয়েভটা খুব ন্যারো হবে? সেটার একটা এস্টিমেট এখানে করা যেতে পারে এইভাবে, যে ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে আমরা পি ইকুয়ালস টু এমভি, মাস ইন্টু ভেলোসিটি, এটাকে মোমেন্টাম বলতে পারি। এবং তাহলে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি এক্স, অর্থাৎ আনসার্টেনিটি ইন পজিশন টাইমস আনসার্টেনিটি ইন ভেলোসিটি, সেটা দেখো এইচ ক্রস বাই টুয়াইস এম, এই অ্যাকর্ডিং টু আনসার্টেনিটি প্রিন্সিপাল। মাসটাকে যদি আমি ডান দিকে নিয়ে চলে আসি, তাহলে এইটা। এবং দিস প্রোডাক্ট, ধরো মাসটা ধরো অফ দ্য অর্ডার অফ 1 SI ইউনিট, সে 1 কিলোগ্রাম টু 10 গ্রাম, যেটা ক্লাসিক্যাল যে পার্টিকেলগুলোর কথা আমরা ভাবি, সেগুলোর ক্ষেত্রে মাসটা অফ দ্য অর্ডার অফ 1 কিলোগ্রাম, তার থেকে বেশি হতে পারে, কমও হতে পারে, বাট নট অফ দ্য সাইজ অফ অ্যান ইলেকট্রন। আমরা তো ইলেকট্রনের সাইজকে, মাসটাকে ফিল করতে পারি না। ম্যাক্রোস্কোপিক যদি অবজেক্ট ভাবো, তো খুব বড় জোর একটা পাতার যে ওয়েট, সে 1 মিলিগ্রাম, তার থেকে ছোটো জিনিস আমরা ফিল করতে পারি না। সো তার থেকে হালকা জিনিস আর কি। তো সেটাও যদি বসাও, 1 মিলিগ্রামও যদি বসাও, তাহলেও এই নাম্বারটা ইজ সো স্মল ইন এসআই ইউনিট
যে এটা আমাদের পক্ষে এটাকে ফিল করা সম্ভব না, এই পজিশন বা ভেলোসিটিতে যে আনসার্টেনটি। সো দ্যাটস আ রিজন উই ক্যানট, এবং তার জন্যই এখানে এই ওয়েভটা খুব ন্যারো হয়, মানে ডেল্টা এক্সটা ইজ ভেরি ভেরি স্মল হয়, ডেল্টা এক্স অ্যান্ড ডেল্টা এক্স বোথ, হ্যাঁ দুটোই খুব স্মল হয়। আই মিন মানে ডেল্টা এখানে তোমরা এটা একটা ভাবতে পারো, এটা একটা অনেকে প্রশ্ন করে যে ডেল্টা ভি এক্সটা যদি জিরো হয় তাহলে ডেল্টা এক্সটা ইনফাইনাইট হয়ে যাবে, অর্থাৎ পার্টিকেলটা যদি রেস্টে থাকে তাহলে তো তার ভেলোসিটি জিরো এবং তার আনসার্টেনটিও জিরো। তো কাজেই রেস্ট পার্টিকেল হলে তার পজিশনে আনসার্টেনটি ইনফাইনিট হয়ে গেল, তাহলে তো ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রেও আমার কোয়ান্টাম এফেক্ট দেখার কথা ছিল। বাট ভেলোসিটিটা যে জিরো সেটাই বা আমি জানলাম কি করে? কারণ ভেলোসিটিটাকে আমাদের মেজার করতে হবে, মেজার করে জিরো প্লাস মাইনাস কিছু একটা এরার দেবে, অ্যান্ড দ্যাট এরার ইজ মাচ মাচ গ্রেটার দ্যান দ্য অ্যাকচুয়াল কোয়ান্টাম আনসার্টেনটি। কারণ আমাকে আলটিমেটলি ভেলোসিটি মাপতে গেলে দুটো পজিশন মাপতে হবে, মেপে টাইম দিয়ে ডিভাইড করতে হবে, করে বলতে হবে এটা জিরো। এখন পজিশনটাই তো আনসার্টেন, এবং তাহলে ওই ভেলোসিটি কোনো একটা পার্টিকেল রেস্টে আছে কি নেই, হ্যাঁ সেটা মেজারমেন্টের দিক থেকে যদি বলি তাহলে ইট হ্যাজ টু বি সাম ভ্যালু জিরো প্লাস মাইনাস সাম এরার, এক্সপেরিমেন্টাল এরারসে, এবং সেই এক্সপেরিমেন্টাল এরারটা হচ্ছে মাচ মাচ গ্রেটার দ্যান দ্য অ্যাকচুয়াল কোয়ান্টাম আনসার্টেনটি হিডেন ইন দ্য বডি। তো কাজে সেই জন্য ওই আনসার্টেনটিটাকে প্রুভ করা, কোয়ান্টাম আনসার্টেনটিকে প্রুভ করা থেকে আমরা অনেক উপরে আছি। উই ক্যানট গো টু দ্যাট লেভেল অফ প্রুভিং। সো সেই জন্য এখানে অন দ্য আদার হ্যান্ড যদি এটা একটা ইলেকট্রনের ক্ষেত্রে ভাবো, তাহলে ইলেকট্রনের মাস হচ্ছে 10⁻³ কিলোগ্রাম। তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে দেখো এই ওয়েভটা 10⁻³ এই আনসার্টেনটিটা, উইচ ইজ রিজনেবলি বিগ অ্যান্ড রিয়েলাইজেবল। আই মিন সেই জন্য ইলেকট্রন বা সাবঅ্যাটমিক পার্টিকেল যেগুলোর মাস ইজ ভেরি ভেরি স্মল, তাদের ক্ষেত্রে এই আনসার্টেনটি ইন পজিশন সেটা এত বেশি রিয়েলাইজেবল হয়ে যায়, এত বেশি এফেক্টিভ হয়, এবং তার করেসপন্ডিং রেজাল্টগুলো সেই জন্য অদ্ভুত অদ্ভুত লাগে, ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী ব্যাখ্যা করা যায় না। সো দিস ইজ দ্য রিজন ইন দ্য ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড উই ক্যানট ফিল কোয়ান্টাম আনসার্টেনটিজ। এবং এইখানে যে ন্যারো ওয়েভ, তাহলে এই ন্যারো ওয়েভ যে ওয়েভ ফাংশন, তাহলে এখানে যে পজিশন আইগেন ভ্যালুগুলো দে আর সো ক্লোজ টু ইচ আদার, এখানে আমি ব্ল্যাক ডট দিয়ে দেখিয়েছি, এবং এটা একটু এক্সাজারেটেড কারণ এতটা চওড়াও হয় না, ওয়েভ ফাংশন আরও ন্যারো হয়, অলমোস্ট ডেল্টা ফাংশন, এবং পজিশন আইগেন ভ্যালুগুলো এতটাই কাছাকাছি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্রায় নেই বললেই চলে, এবং অ্যাভারেজ ভ্যালু এবং আইগেন ভ্যালুগুলো প্রায় সবই একই, হ্যাঁ অ্যাভারেজ করলেও যা পাবে ইন্ডিভিজুয়াল আইগেন ভ্যালুগুলো তার অনেক কাছাকাছি থাকবে। সেই জন্য এখানে ওই সবকটাই একই ভ্যালু, মানে সব আইগেন ভ্যালুগুলো অলমোস্ট সেম, এবং দ্যাট ইজ ইকুয়াল টু দ্য এক্সপেকটেশন ভ্যালু, এবং ওই একটাই সিঙ্গেল প্রিসাইজ ভ্যালু হিসাবে আমরা ওইটাকে ক্লাসিক্যাল মেকানিক্সে ধরে নিই। বাট ফর এন ইলেকট্রন ইট ম্যাটার্স বিকজ দ্য ওয়েভ ফাংশন, তার যে উইথ দ্যাট ইজ মাচ কম্পারেবল, ইভেন মেবি লার্জার দেন দ্য অ্যাকচুয়াল সাইজ অফ দ্য ইলেকট্রন। এইটাই হচ্ছে তফাৎ, ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে অ্যাকচুয়াল বডিটার যে সাইজ তার তুলনায় এইটা অনেক ছোট, সেই জন্য এটা প্রিসাইজ বলে মনে হয়। অন দ্য আদার হ্যান্ড ফর অ্যান ইলেকট্রনের যে সাইজ তার তুলনায় এই ওয়েভ ফাংশনটা ইজ মেবি বিগার, মাচ বিগার, এবং সেই জন্য এখানে কোয়ান্টাম এফেক্ট এখানে আসা সম্ভব, মানে শো করা এখানে, সেই জন্য ইলেকট্রন প্রোটন এরা কোয়ান্টাম এফেক্ট শো করে। এবং এখানে ইট ম্যাটার করে যায় যে এই বিভিন্ন পজিশনগুলো, বিকজ দে আর ওয়াইড স্প্রেড পসিবল পজিশনস, এবং এখানে এক্সপেকটেশন ভ্যালু আর ইন্ডিভিজুয়াল আইগেন ভ্যালুগুলোর মধ্যে যথেষ্ট ডিফারেন্স থাকবে। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে যথেষ্ট বড়। সো ইন দিস কেস কোয়ান্টাম এফেক্ট ম্যাটার্স। তাহলে ক্লাসিক্যাল ওয়ার্ল্ডে আমরা যেটাকে ধরো নিউটনিয়ান ইকুয়েশন, যেটা ডিপি ডিটি ইকুয়ালস টু এফ বলি, সেটা অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্যালি যদি জাস্টিফাই করতে হয় ইট শুড বি দিস, অর্থাৎ অ্যাভারেজ কোয়ান্টাম অ্যাভারেজ অফ মোমেন্টামটাকে আমরা ক্লাসিক্যালি প্রিসাইজ ভ্যালু অফ মোমেন্টাম হিসাবে ভেবে নিতাম, জানতাম না যেটা একটা অ্যাভারেজ ভ্যালু, এবং অ্যাভারেজ ভ্যালু অফ যে ইন্ডিভিজুয়াল কোয়ান্টিটি সেটা দোজ আর ভেরি ক্লোজলি সিচুয়েটেড। সো classical mechanics or Newtonian mechanics is true up to the expectation value, মানে expectation value level classical mechanics is true. So classical mechanics is an average physics, and quantum mechanics is much more fundamental and much more deep, much more informative. এবং এইটাকেই, এটা আরেকটা ধরো dx dt equals to p by m, এটা আমরা ক্লাসিক্যাল ইকুয়েশন জানি,
তো এটাও অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্স থেকে যদি ইন দ্য লাইট অফ কোয়ান্টাম মেকানিক্স দেখা যায়, তাহলে এটা অ্যাকচুয়ালি এক্সপেকটেশন ভ্যালু অফ এক্স, তার যে ডিডিটি, সেটা ইকুয়ালস টু এক্সপেকটেশন ভ্যালু অফ মোমেন্টাম ডিভাইডেড বাই এম, এবং এটাকেই আনফ্রেজ থিওরেম বলা হয়। দিস ইজ আ, মানে দিস মেক্স সেন্স, কারণ ক্লাসিক্যাল মেকানিক্স ম্যাক্রো ওয়ার্ল্ডে ইজ ইনএভিটেবল। এত সুন্দরভাবে সব কিছু ডিসক্রাইব করা যায় ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে, তো এটাকে ভুল বলা যায় না। বাট ইটস অ্যান অ্যাপ্রক্সিমেট থিওরি, এটা বোঝা গেল আফটার দ্য ডিসকাভারি অফ কোয়ান্টাম মেকানিক্স। এবং এই অ্যাপ্রক্সিমেশনটা ইজ ভেরি গুড অ্যাপ্রক্সিমেশন ইন দ্য ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড। কিন্তু মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে চলে গেলে, সাবঅ্যাটমিক ওয়ার্ল্ডে চলে গেলে, তখন ওই অ্যাপ্রক্সিমেশনটা খাটে না, যে আমি এক্সপেকটেশন ভ্যালুটাকেই প্রিসাইজ ভ্যালু অফ দ্য ভেরিয়েবল ধরে নেব। সো ইফ উই have the capacity to zoom a system to the value of 10 to the power minus 34, we could have seen the quantum effect. কিন্তু নেচার আমাদের সেই ট্রুথটা হাইড করে রেখেছিল আনটিল 1930, আর ওই সময় তারপরে জানতে পারা গেল যে অ্যাকচুয়াল ট্রুথটা অ্যাকচুয়ালি আমরা জানি না, জানতাম না আর কি। এবং এইটা কোথাও কোথাও আছে বা বলা হয় যে কোয়ান্টাম মেকানিক্স ইজ আ সাবজেক্ট যেটা ট্রু ফর সাবঅ্যাটমিক ওয়ার্ল্ড, আর ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডের জন্য ট্রু হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স। এই কথাটা কিন্তু খুব ক্যাজুয়াল এবং খুব ইরেসপন্সিবল কথা, কোথাও কোথাও এটা লেখা থাকতে দেখেছি কোনো কোনো টেক্সট বুকে। কোয়ান্টাম মেকানিক্স ইজ অ্যান অ্যাকিউরেট থিওরি, ইট ইজ ভ্যালিড ফর অল রেজিম। হ্যাঁ, ম্যাক্রোস্কোপিক এবং মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড, সমস্ত ওয়ার্ল্ডের জন্যই কোয়ান্টাম মেকানিক্স ইজ দ্য ট্রু থিওরি। ক্লাসিক্যাল মেকানিক্স ইজ অ্যান অ্যাপ্রক্সিমেট থিওরি অফ কোয়ান্টাম মেকানিক্স উইচ ইজ very good approximate theory in the macroscopic world but fails in the microscopic world, I mean subatomic world. কিন্তু quantum mechanics সব জায়গায় প্রযোজ্য, but the formulation and calculations of quantum mechanics are so complicated in case of large number of particles or large system, যে সেখানে আমরা কোয়ান্টাম মেকানিক্সের এই জটিলতা থেকে বেরিয়ে এসে ক্লাসিক্যাল মেকানিক্সে কাজ করতে, মানে দ্যাট ইজ আওয়ার জব। কারণ ওই কমপ্লিকেশন আমার যাওয়ার দরকার নেই, যেহেতু ক্লাসিক্যাল মেকানিক্স ইজ আ ওয়েল অ্যাপ্রক্সিমেটেড থিওরি ইন দ্যাট ডোমেন। কিন্তু এটা ঠিক মানে কখনোই ভেবো না যে কোয়ান্টাম মেকানিক্স ইজ নট অ্যাপ্লিকেবল ইন ক্লাসিক্যাল ওয়ার্ল্ড। ইটস নট সুইটেবল বলতে পারো, কারণ ক্যালকুলেশনে অনেক কমপ্লিকেশনস আছে, বাট ইটস অলওয়েজ অ্যাপ্লিকেবল ইন প্রিন্সিপল। সো দিস থিওরেম ইজ কল্ড এরেনফেস্ট থিওরেম, এবং এটা শর্ডিগার ইকুয়েশন থেকে এগুলো প্রুভ করা যায়। এগুলো স্ট্যান্ডার্ড যে কোনো টেক্সট বুকে পেয়ে যাবে এই প্রুফগুলো, আর যদি আমার কাছে চাও আমি দিয়ে দিতে পারি প্রুফগুলো, বাট দ্যাট ইজ মাচ ট্রিভিয়াল ক্যালকুলেশনস। ওকে, সো দ্যাটস অল ফর দিস ডিসপারশন এফেক্ট। ডিসপারশনের সাথে আনসার্টেনটি ইজ এ unfolding of hidden truth of nature. So hope you understood the points I have raised. Thank you.